প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3। এই সেমিস্টার 3-র ভূগোল বিষয়ের সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি অবশ্যই তোমরা দেখো, সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব। অফিসিয়াল যে সিলেবাস রয়েছে সেটা তোমরা দেখে নাও, প্রত্যেকটা পার্ট ধরে ধরে আলোচনা করছি। তবে শুরুর আগে তোমাদের এখানে আমি বলে রাখতে চাই, তোমাদের ভূগোল বিষয়ে কিন্তু এই যে এক্সামটি হবে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, এখানে আমি লিখে দিই সেমিস্টার 3, ঠিক আছে। এক্ষেত্রে এক্সাম হবে কিন্তু তোমাদের 35 মার্কসের ক্ষেত্রে, যেহেতু ভূগোলে তোমাদের প্র্যাকটিক্যাল আছে। তো এখানে 3টে পার্টে হবে, একটা পার্ট থাকবে 15 নম্বর, দ্বিতীয় পার্ট 10, তৃতীয় পার্ট 10। এই হচ্ছে নাম্বার বিভাজন। প্রত্যেকটাই কিন্তু তোমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে এই তৃতীয় সেমিস্টারটা, ঠিক আছে। তো এবারে প্রত্যেকটা অধ্যায় যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই, চলো। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এই যে, ঠিক আছে, ডিটেলস সেমিস্টার ওয়াইজ সিলেবাস 12 সেমিস্টার 3। তো প্রথমেই বলি প্রত্যেকটা আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যে কোনো প্রশ্নের সমাধান অবশ্যই এখানে দিয়ে দেওয়া হবে। তোমরা তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও। এবার দেখো তোমাদের প্রথম সাব টপিক যেটা রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে, ভৌতিক ভূগোলের যে মৌলিক বিষয়টা রয়েছে এইখান থেকে তোমরা পরীক্ষায় নম্বর পাবে কিন্তু 15। এই পার্টটা থেকে 15 মার্কসের কোয়েশ্চেন আসবে। কী কী রয়েছে ইউনিট কন্টেন্টগুলো একবার দেখে নেব। ইউনিট 1 এখানে রয়েছে জিওটেকটনিক, ঠিক আছে। এই জিওটেকটনিকের মধ্যে তোমাদের পড়তে হবে ওয়েগনার, মানে আলফ্রেড ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি রয়েছে সেটা কিন্তু পড়তে হবে। এবারে ইউনিট 2, ঠিক আছে। এই ইউনিট 2 থেকে দেখো তোমাদের রয়েছে কিন্তু যে, তো 2 নম্বরে রয়েছে জিওমরফিক প্রসেস, জিওমরফিক প্রসেস, ঠিক আছে, যে ভূমিরূপ প্রক্রিয়া। এছাড়াও আরেকটা রয়েছে এক্সোনিক প্রসেস। এখান থেকে তোমাদের পড়তে হবে এই যে মাস ওয়েস্টিং, গ্লাসিয়াল ল্যান্ডফর্মস অ্যান্ড কাস্ট ল্যান্ডফর্মস, মানে ভূপৃষ্ঠের উপরে কাজ করে, যেমন ধরো এই যে মাস ওয়েস্টিং, গ্লাসিয়াল ল্যান্ডফর্ম যেটা বললাম তোমাদেরকে, হিমবাহ ভূমিরূপ বা কাস্ট ভূমিরূপ এগুলি। 3 নম্বর ইউনিট রয়েছে ক্লাইমেট, জলবায়ু। মানে এখান থেকে বলছে যে ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে এই যে বায়ুমণ্ডলে কী কী আছে, ঠিক আছে, এইটা কিন্তু এখান থেকে পড়তে হবে। এরপরে রয়েছে দেখো ইউনিট 4, এখান থেকে রয়েছে কিন্তু হাইড্রোস্ফিয়ার। কী কী রয়েছে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ওশিয়ান ফ্লোর, এবং রয়েছে কি টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি, ওশিয়ান মিনারেলস, ফুড অ্যান্ড পাওয়ার, ওশিয়ান, ঠিক আছে, ডিপোজিটস। তো এইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এরপরে তোমাদের এখান থেকে মোট কিন্তু 5টা পড়তে হবে। অর্থাৎ এই যে তোমাদের যে হাইড্রোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার মানে অবশ্যই জলবিদ্যা, এখানে বায়ুমণ্ডল থেকে তোমাদের অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে তাপমাত্রা বা লবণতা এগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে। সমুদ্রে যে মিনারেল মানে কী কী সম্পদ পাওয়া যায় সেগুলো, ফুড পাওয়ার রয়েছে, কী কী শক্তি সম্পদ রয়েছে, ওশিয়ান ডিপোজিট রয়েছে অর্থাৎ সামুদ্রিক যে সঞ্চয়, এগুলো নিয়ে কিন্তু পড়তে হবে। আর এরপরে রয়েছে হচ্ছে ইউনিট 5 বায়োস্ফিয়ার, ঠিক আছে। বায়োস্ফিয়ারে রয়েছে দেখো তোমাদের পড়তে হবে নেচার, কনসেপ্ট অফ টাইপস অফ ইকোসিস্টেম, ঠিক আছে, বাস্তুতন্ত্রের ধারণা, এর যে প্রকারভেদগুলো রয়েছে, কনসেপ্ট অফ ট্রপিক লেভেলস, ট্রপিক লেভেলগুলো পড়তে হবে, ইকোসিস্টেম, ট্রপিক লেভেল যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো এখান থেকে পড়তে হবে, ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, ঠিক আছে, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, এগুলো কিন্তু পড়তে হবে। তো এর পরবর্তী পার্ট দেখে নাও, তোমাদের আরেকটা পার্ট রয়েছে, এখান থেকে 10 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে টোটাল, যেটা রয়েছে সাব টপিক দেখো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোলের মৌলিক বিষয়, ঠিক আছে। এর মধ্য থেকে তোমাদের 2টো ইউনিট পড়লেই চলবে। এই 2টো ইউনিট থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এমসিকিউ বেস, আবারও বলছি, ঠিক আছে। এখান থেকে টোটাল 10। কী কী রয়েছে ইউনিট 1-এ, পপুলেশন, ইউনিট 1-এ রয়েছে কিন্তু পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, বলেছে কনসেপ্ট অফ ডেমোগ্রাফি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেস্টিনি অফ পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড, লেখাই আছে পাশে। আর মানে এখানে বলে দিই মানে এই যে পুরো পৃথিবীব্যাপী জনসংখ্যার যে ঘনত্ব এবং জনসংখ্যার যে বন্টন সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ডিটারমিনেন্ট অফ মেজার অফ পপুলেশন গ্রোথ, বার্থ ডেথ, ঠিক আছে, অ্যান্ড দেন মাইগ্রেশন, অর্থাৎ কোন কোন নিয়ন্ত্রকগুলো এই পপুলেশনের যে গ্রোথ সেগুলোকে নিয়ন্ত্রণ করে বা সেগুলোকে নিয়ে ডিটারমিনেন্ট করে, মানে মাপতে সাহায্য করে, ঠিক আছে। এখানে রয়েছে দেখো এই যে আরও রয়েছে বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন, ঠিক আছে, মানে এই যে জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজন, এগুলো কিন্তু পড়তে হবে। ইউনিট 2-এ রয়েছে কি সেটেলমেন্ট, অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে জনবসতি। এই জনবসতির মধ্যে কী কী বোঝাচ্ছে দেখো, সেগুলো রয়েছে ক্লাসিফিকেশান, এখান থেকে রয়েছে ক্লাসিফিকেশান, টাইপস অফ প্যাটার্নস অফ সেটেলমেন্ট, ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, ফাংশনাল ক্লাসিফিকেশান অফ আরবান সেটেলমেন্ট, প্রবলেমস অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টস। প্রত্যেকটা আমি বলে দিই। প্রথমটা বলছে যে মানে কোন জায়গায় জনবসতি কেমন, এইটা কিন্তু পড়তে হবে, পুরো পৃথিবীব্যাপী পড়তে হবে যেহেতু প্রথমেই বলে দিয়েছে। এবং যে সমস্ত জায়গায় পৃথিবীর মানে যে সমস্ত জায়গায় গ্রামীণ বসতি রয়েছে সেই গ্রামীণ বসতিগুলো কী কী টাইপসের রয়েছে, কোন কোন ফ্যাক্টরগুলো এখানে কাজ করে, এই বসতিগুলোর ক্ষেত্রে
একই সঙ্গে এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আরবান মানে কি, দেখো নগর জনসংখ্যা, শহরের জনসংখ্যা, এই ফাংশনগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। মানে কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবাহ কি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। অর্থাৎ এই যে বলা হচ্ছে এখানে যে রুরাল সেটেলমেন্ট, ঠিক আছে, গ্রামীণ জনসংখ্যা, জনবসতি, শহরের জনবসতি, এগুলোর মধ্যে কী কী সমস্যা রয়েছে, গ্রামীণ বসতির মধ্যে একটা সমস্যা রয়েছে, সেগুলো লিখতে হবে। মানে যাই হোক এই পার্টগুলো রয়েছে। এবারে দেখে নাও পরবর্তী। দেখো এখানে আরেকটা পার্ট রয়েছে, এখান থেকেও তোমাদের 10 মার্কসের কিন্তু প্রশ্ন হবে, যেটা রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মানে ভারতের ভূগোল, ঠিক আছে। এই ভারতীয় ভূগোল থেকে কী কী পড়তে হবে সেটা আপনাকে দেখো। প্রথম তোমাদের রয়েছে পপুলেশন অফ ইন্ডিয়া, 1 নম্বরে পপুলেশন অফ ইন্ডিয়া, তার যে ডিস্ট্রিবিউশন, ডেনসিটি, গ্রোথ অ্যান্ড কম্পোজিশন অফ পপুলেশন, এগুলো, ঠিক আছে। অর্থাৎ ভারতের মানে যার মধ্যে ডিস্ট্রিবিউশন এই যেটা রয়েছে না, ভারতের জনসংখ্যা কীভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই বন্টন, হ্যাঁ, তো জনঘনত্ব, গ্রোথ, গ্রোথ যেটা বলছে, গ্রোথ হচ্ছে কি বৃদ্ধি, মানে এগুলো পড়তে হবে, ওকে। এরপরে 2 নম্বর ইউনিট রয়েছে দেখো ওয়াটার রিসোর্স। ভারতের ওয়াটার রিসোর্স বলতে এখান থেকে ওয়াটার কনভারসেশন, ঠিক আছে, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে জল সংরক্ষণ কীভাবে করা হচ্ছে, জল সেভ অর্থাৎ কীভাবে সেভ করা হচ্ছে, ম্যানেজমেন্ট আর কি যেটা। তারপরে রয়েছে কি ওয়াটারশেড ম্যানেজমেন্ট অ্যান্ড রেইন ওয়াটার হারভেস্টিং, নেচার অ্যান্ড টাইপস অফ ইরিগেশন সিস্টেম, সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার রিসোর্স, এগুলো রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে এই যে ইরিগেশন, ইরিগেশন হচ্ছে বলতে কি মানে ভারতের যে জলসেচ ব্যবস্থা কিন্তু এগুলো কিন্তু খুব পরিমাণেই হয়। তো যেমন কীভাবে হয়, কূপের সাহায্যে হয়, নলকূপের সাহায্যে হয়, এই প্রসেসগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এছাড়াও জলসম্পদ যেটা বলা হচ্ছে না যে ওয়াটার রিসোর্স, সেই জলসম্পদটাও কিন্তু পড়তে হবে, যে ভবিষ্যতে কীভাবে সঞ্চয় করে রাখবে, সেই পার্টটাও কিন্তু পড়তে হবে। ইউনিট 3 তে চলে যাও, দেখো মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স। অর্থাৎ কী বলছে, এখানে বলা হচ্ছে যে খনিজ সম্পদ বলা হচ্ছে। তো খনিজ সম্পদের মধ্যে যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে অবশ্যই তোমাদের এই ইউনিট 3 র মধ্যে, ঠিক আছে। তো অর্থাৎ খনিজ সম্পদ বলতে কি ভারতে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কোন টাইপস মানে কোন প্রকারের হয়, কোথায় কোথায় পাওয়া যায়, এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যেমন এখানে দেখো দেওয়া রয়েছে এই যে আয়রন ওর, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে, বক্সাইট, কপার, মিকা, ঠিক আছে, এই মাইকা, এইগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। কটা রয়েছে দেখো এখানে, প্রায় 4-5টা রয়েছে, এগুলো পড়তে হবে। এছাড়া রয়েছে কি কনভেনশনাল এনার্জি রিসোর্স, কী কী রয়েছে দেখো, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার এনার্জি, এগুলো। আর নন কনভেনশনাল এনার্জি রিসোর্স, সেগুলোর মধ্যে রয়েছে আবার কি সোলার, উইন্ড, টেডেল, ঠিক আছে, জিওথার্মাল, বায়োগ্যাস এনার্জি, ওটেক, এই পার্টগুলো কিন্তু দেখতে হবে। মানে শক্তি সম্পদের মধ্যে ওগুলো পড়বে, ঠিক আছে। শক্তি সম্পদের মধ্যে কিন্তু এই যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো, ঠিক আছে। আর এই যে বললাম না যে নন কনভেনশনাল, মানে যেগুলো কিন্তু অপ্রচলিত শক্তি, ঠিক আছে, এই যে সোলার যেগুলো বললাম, উইন্ড, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর ইউনিটে যাও, এখানে রয়েছে কি এগ্রিকালচার। 4 নম্বরে রয়েছে এগ্রিকালচার। অর্থাৎ ভারত হচ্ছে কি দেখো তোমাদের কৃষিভিত্তিক দেশ, তাই না। তো এখানে বলা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। তার মানে কি এখানে এই এগ্রিকালচারের মধ্যে তোমাদেরকে পড়তে হবে যে কৃষিতে ভারতীয় কতটা গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কনসেপ্ট অফ ক্রপ ক্যালেন্ডার, ক্রপ রোটেশন, ক্রপ কম্বিনেশন, ক্রপিং ইন্টেন্সিটি, গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া, এগুলো পড়তে হবে। অর্থাৎ সবুজ বিপ্লব, সাদা বিপ্লব, নীল বিপ্লব, এগুলো কাকে বলা হয়, কী বৃত্তান্ত, এইগুলো সমস্তটাই কিন্তু পড়তে হবে। ক্রপ বলা হচ্ছে যে ক্রপ কম্বিনেশন, তার মানে কি এখানে শস্যাবর্তন, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে, শস্য সমন্বয়, এই পার্টগুলো। আচ্ছা আর কী রয়েছে এখানে দেখো, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ইচ ক্রপস, কী দেওয়া রয়েছে, জুট, কটন, সুগার কেন অ্যান্ড টি, চা, আখ, তুলো, ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ইউনিট 5 ট্রান্সপোর্ট অ্যান্ড কী রয়েছে, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে যে এটা কি বলা হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট মডেলস অফ ট্রান্সপোর্ট, মানে ভারতে এই যে কোন কোন ট্রান্সপোর্টার মোডগুলো রয়েছে। অর্থাৎ যেমন ধরো তোমাদের বলি যে জলপথ রয়েছে, স্থলপথ রয়েছে, আকাশপথ রয়েছে, এইগুলো পড়তে হবে। তারপর হচ্ছে টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ পার্সোনাল অ্যান্ড মাস কমিউনিকেশন সিস্টেমস। অর্থাৎ এই যে মাস কমিউনিকেশন বলতে কী বলা হচ্ছে জানো, গণমাধ্যম, মানে কী কী গণমাধ্যম রয়েছে, হ্যাঁ, সেগুলো পড়তে হবে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, এই পার্টগুলো পড়তে হবে। আর ইন্টারনেট রয়েছে এছাড়াও। তো যাই হোক ইউনিট 6 দেখো ট্রেড অ্যান্ড ইকোনমি, ট্রেড অফ ইকোনমি। এখান থেকে কি পড়বে, এখান থেকে পড়বে কনসেপ্ট, ক্লাসিফিকেশন, বেস আর ইম্পর্টেন্স, মানে যে ট্রেড মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যাপারটা রয়েছে এখানে, এগুলো পড়তে হবে।
ঠিক আছে? এই তো সম্পূর্ণ পার্ট বললাম। এখান থেকে 10 নম্বর রয়েছে তোমাদের। এই পার্টগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখে নিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।